নমস্কার, আমি হীরক। আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই শুরু হতে চলেছে ঘটি বাঙাল যুদ্ধ, অর্থাৎ ডার্বি ম্যাচ। ডুরান্ড কাপের ডার্বি শুধুই নয়, ফাইনালটা জিতলে ট্রফি জয়ের হাতছানি। মরশুমের প্রথম ট্রফি কোথায় যাবে? গঙ্গাপাড়ের ক্লাবে নাকি লেস্ট্রি ক্লডিয়ার সরণিতে? আর সেই নিয়ে যেরকম সমর্থকদের মধ্যে উত্তেজনা উন্মাদনা তুঙ্গে, আর সেখানটাই যেন আরও একটু ঘি দিয়ে দিলেন মোহনবাগান ইস্টবেঙ্গল কর্তারা, আবহাওয়াকে আরও গরম করে দিলেন। দেখুন, কথা বলবো মোহনবাগান ইস্টবেঙ্গলের প্রথম একাদশ নিয়ে। সঙ্গে অবশ্যই বলতে হবে, ইস্টবেঙ্গলকে কি এই ডার্বি ম্যাচে রেফারি টেনে খেলাবে? ডার্বিতে কিন্তু রেফারিং নিয়ে আঁতাতের গন্ধ দেখছে মোহনবাগান সভাপতি দেবাশিস দত্ত, এবং তাকে পাল্টা দিতে ছাড়লেনও না ইস্টবেঙ্গলের সর্বময় কর্তা নিতু সরকার। কে কি বলছেন সেগুলো দেখাবো, এবং সঙ্গে অনেক কিছু বলারও আছে। তবে সবার আগে আসি মোহনবাগান ইস্টবেঙ্গলের প্রথম একাদশ কিরকম হতে চলেছে। দেখুন, এই মুহূর্তে দাঁড়িয়ে যে জায়গায় যে সিচুয়েশনে দাঁড়িয়ে আছে ম্যাচটা, সেখানটায় মোহনবাগানের কাছে যেহেতু তাদের মিগুয়েল বলুন, ছান্তে বলুন, এই ফুটবলাররা কিন্তু এখনো পর্যন্ত তারা ফিটনেস লেভেল সেরকম আপ টু দ্য মার্ক নয়। এটা যেরকম একটা মোহনবাগানের কাছে ডিসঅ্যাডভান্টেজ, উল্টো দিকে ইস্টবেঙ্গলের কাছে অবশ্যই বড় ডিসঅ্যাডভান্টেজের জায়গা পিভি বিষ্ণুর চোট এবং তাদের স্ট্রাইকিং লাইনে বিদেশি না থাকা এবং ডিফেন্সেও বিদেশি না থাকা। আর সেখানটায় দাঁড়িয়ে একদিকে অ্যান্তোনিও লোপেস হাবাস, যিনি আইএসএল এর ওজি কোচ বলা যেতে পারে, যিনি ডার্বি ম্যাচ একেবারে কখনো হারেননি বলবো না, লাস্ট ম্যাচটাই তাকে পানস টেক্কা দিয়েছে, তবে মোটামুটি ডার্বিতে হাত পাকিয়ে রেখেছেন অ্যান্তোনিও লোপেস হাবাস। আর উল্টো দিকে মোহনবাগান কোচ প্যানোস, তিনি কিন্তু অভিষেকেই কামাল দেখিয়েছেন এবং ডার্বি জিতেছেন। তবে এই ম্যাচটা কিন্তু সম্পূর্ণ ডিফারেন্ট বল গেম হবে, কারণ এবার কিন্তু দুটো দল যে ছন্দে রয়েছে, সেখানটায় অনেকেই বলছে ইস্টবেঙ্গল অনেকটা এগিয়ে রয়েছে। তাদের যেহেতু এএফসির ম্যাচটা তারা ভালো ফুটবল খেলেছে, তার নিরিখে কিন্তু এই কথা সকলে বলছে। এবার সেখানটায় দাঁড়িয়ে যখন মস্তিষ্কের লড়াই হবে দুই দলের কোচের, সেখানটায় আগে প্রথম একাদশে আসি। আর প্রথম একাদশ আগে ইস্টবেঙ্গল প্রথম একাদশ বলি। দেখুন, দুটো টিমই কিন্তু 4-3-2-1 এই ফরমেশনে তাদের দল খেলাচ্ছে আমরা দেখেছি, এবং এই ডার্বি ম্যাচেও তার অন্যথা কিছু হবে না এমনটাই মনে করা হচ্ছে। তো ইস্টবেঙ্গলের প্রথম একাদশ সেটা কিরকম হতে চলেছে দেখুন। প্রভসু খান গিল দুরন্ত সেভ করছেন ঠিকই, তবে আমার ধারণা এই ম্যাচে কি প্রভসু খান গিলকে শুরু থেকে স্টার্ট করাবেন হাবাস? আমার একটুখানি কিন্তু ডাউট আছে। কেন ডাউট আছে? কারণ আজকের প্রেস কনফারেন্স শুনে মনে হলো যেন পূর্বা লাচিংপাকে দিয়ে শুরু করাতে পারেন ইস্টবেঙ্গল কোচ। আর তাই বলছি, এই ডার্বির প্রথম একাদশে ইস্টবেঙ্গলের গোলে পূর্বা লাচিংপা, তার সঙ্গে দুই ডিফেন্ডার। সেন্ট্রাল ডিফেন্সে অবশ্যই আনোয়ার আলী এবং তার সঙ্গে থাকবেন সন্দীপ মান্ডি। এইবার চলে আসি আপনি লেফট ব্যাকে অবশ্যই আমরা খেলতে দেখব জয় গুপ্তাকে, এবং জয় গুপ্তা এতদিন ধরে খেলছেন আমরা দেখছি। উল্টো দিকে রাইট ব্যাক পজিশনে আমরা হার্দিক ভাটকে এতদিন ধরে দেখেছি ঠিকই, কিন্তু আমার কোথাও গিয়ে মনে হচ্ছে এই ম্যাচে বরিস সিংকে প্রথম একাদশে শুরু করাতে পারেন অ্যান্তোনিও লোপেস হাবাস। আর মাঝমাঠে কিন্তু অবশ্যই নাম্বার 6 পজিশনে আমরা খেলতে দেখব জিকসান সিংকে, এবং তার সঙ্গে নাম্বার 8 পজিশনে যে কম্বিনেশনটা করবেন সেটা অবশ্যই ইস্টবেঙ্গল অধিনায়ক মোহাম্মদ রশিদ। এবার আসি দুটো উইংয়ে। বাদিকের উইংয়ে ইস্টবেঙ্গলের কিন্তু আমরা খেলতে দেখব এডমুন্ড লালরেড্ডিগাকে, আর ডান দিকের উইংয়ে ইস্টবেঙ্গলের অতি অবশ্যই অপারেট করবেন বিপিন সিং, এবং নাম্বার 10 পজিশনে আনডাউটেডলি থাকছেন ড্যানি র্যামিরেস। আর লোন স্ট্রাইকার হিসেবে বা সিঙ্গেল স্ট্রাইকার হিসেবে প্রথম একাদশে বা
প্রথম থেকে শুরু করবেন কিন্তু জেসিন্টিকে, এবং পরিবর্তন হিসেবে আমরা দেখব ওই ডেভিডকে তিনি নিয়ে আসবেন হয়তো দ্বিতীয়ার্ধে, এবং তার সঙ্গে ক্রিস ইকোনমিডিস যে আরেকজন বিদেশি রয়েছে ইস্ট বেঙ্গলের, তাকেও কিন্তু সম্ভবত সেকেন্ড হাফেই শুরু করবেন ইস্ট বেঙ্গল কোচ অ্যান্টোনিও লোপেস হাবাস। আর এই ফরমেশনেই কিন্তু ইস্ট বেঙ্গল তাদের ডার্বির মহারণে নামতে চলেছে, এমনটা কিন্তু মোটামুটি একটা ধারণা পাওয়া যাচ্ছে। উল্টো দিকে মোহনবাগান, দেখুন মোহনবাগানে এই মুহূর্তে দাঁড়িয়ে তাদের কাছে 5 বিদেশি আছে, তাদের কাছে রয়েছে আপনার ছাংতে রয়েছে, কিন্তু তা সত্ত্বেও আগের ম্যাচ অর্থাৎ এই যে ম্যাচটা আপনার নর্থ ইস্টের সঙ্গে হলো, সেই ম্যাচে দেখে কিন্তু আমার যতদূর মনে হয়েছে মিগুয়েল এবং ছাংতে, প্রথমে ছাংতের কথায় আসি, ছাংতে কিন্তু স্টার্টিং 11-এ সম্ভবত চান্স পাবেন না, কারণ হচ্ছে তার ফিটনেসটা কিন্তু বড় বালাই হয়ে রয়েছে এই মুহূর্তে। আর উল্টো দিকে মিগুয়েল, যাকে ঘিরে সব থেকে বড় মানে কি বলবো মানে কেন্দ্রবিন্দু রয়েছে এই মুহূর্তে, যাকে মানে তাকে মোহনবাগান জার্সিতে ইস্ট বেঙ্গলের হয়ে খেলতে দেখার নিয়ে একটা যে ব্যাপার রয়েছে, সেটাও সম্ভবত সেকেন্ড হাফেই আপনারা দেখতে পারবেন। কারণটা আবার সেইটাই যে ফিটনেস। তাহলে মোহনবাগানের প্রথম একাদশ কি হতে পারে? মোহনবাগানের ক্ষেত্রে একটা যেটা সুখবর, সেটা অবশ্যই তাদের চোট পাওয়া ফুটবলার ডিজেন ড্রাজিক, তিনি কিন্তু সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছেন এবং প্রথম একাদশেও জায়গা করে নিতে চলেছেন মনে করা হচ্ছে। তো মোহনবাগানের প্রথম একাদশে অবশ্যই গোলে খেলবেন বিশাল কায়েত, এবং তার সঙ্গে 2 ডিফেন্ডার হিসেবে আমরা খেলতে দেখব আলবার্তো রড্রিগেজ এবং আপনার রাহুল বেকে, 2জন ডিফেন্ডার। লেফট ব্যাকে শুভাশিস বোস এবং রাইট ব্যাকে খেলবেন টেকচাম অভিষেক সিং। আর তার সঙ্গে ডিফেন্সিভ মিডফিল্ডে অপারেট করবেন অবশ্যই আপুইয়া। আর তার সঙ্গে সম্ভবত জুটি বেঁধে আমরা খেলতে দেখব সমীর জেলস্কোভিচকে, অর্থাৎ নাম্বার 8 পজিশনে কিন্তু সমীর জেলস্কোভিচকে আমরা খেলতে দেখতে চলেছি। অনিরুদ্ধ থাপা বেঞ্চে থাকবেন, পরে আসবেন তিনি চেঞ্জ হিসেবে। এবার যদি আমি আসি লেফট উইংয়ে মোহনবাগানের কিন্তু ডিজেন ড্রাজিক, তিনি কিন্তু দলে আসবেন এবং তিনি প্রথম থেকে শুরু করবেন ডিজেন ড্রাজিক। আর রাইট উইংটা নিয়ে একটা দ্বন্দ্ব রয়েছে, আমার ধারণা সেখানটায় কিন্তু অতি অবশ্যই মনবীর শুরু করতে পারে রাইট উইংয়ে। তবে কিয়ান নাসিরিও রাইট উইংয়ে ভালো খেলছে এবং লিস্টানকে কি বেঞ্চ করবেন সেটাও দেখতে হবে। তবে আমার মতে বলে যে মনবীর সিংই হয়তো রাইট উইংয়ে খেলবেন, কারণ যে অ্যাটাকিং মিডফিল্ড সেখানটায় তো অবশ্যই সাহালকে আমরা খেলতে দেখব। আর তার সঙ্গে নাম্বার 9 অর্থাৎ স্ট্রাইকার পজিশনে কিন্তু প্রথম থেকে শুরু করবেন জেমি ম্যাকলারেন। এই ম্যাচে কিন্তু মনবীরকে দিয়ে স্ট্রাইকারে শুরু করাবেন না মোহনবাগান কোচ অ্যান্টোনিও লোপেস হাবাস। কারণটা স্পষ্ট, জেমি ম্যাকলারেনের যে ক্লাস, সেই ক্লাসের ফুটবলারের পক্ষে মানে আধা ফিট জেমি ম্যাকলারেনও মাঠে থাকা মানে বিপক্ষ ডিফেন্সে কিন্তু একটা চাপ সৃষ্টি হয়, এটা বলার অপেক্ষা রাখে না। তাই সে কারণে জেমি ম্যাকলারেন যে শুরু থেকে তাকে ব্যবহার করবেন পানোস, এটা বলাই যায়। আর এটা তো প্রেশার গেম, প্রেশার কন্ট্রোল করার গেম, এবং প্রেশার কে কতটা নিতে পারে আর নার্ভ ধরে রেখে 90 মিনিট কে কতটা ভালো খেলতে পারে, সেই ঠিক করে দেবে কে হবে এই ম্যাচের, মানে এই ম্যাচটা কে জিতবে, আর যে জিতবে সে তো ট্রফি তুলে আনবে। তাই এরকম একটা ম্যাচ হবে আর কথার লড়াই থাকবে না, এটা আবার হয় নাকি? অবশ্যই কথার লড়াই থাকবে। সমর্থকরা তাদের মতো স্লোগান দিচ্ছে, সোশ্যাল মিডিয়া জুড়ে সমর্থকরা তার মতো করে কিন্তু বলছে, এ বলছে ওকে দেখে নেব, ও বলছে তোকে দেখে নেব। তো এই জিনিসগুলো তো থাকবেই, এটাই গটি বাঙাল আবেগ। আর এর জন্যই তো বাংলার ফুটবল ভারতের ফুটবলের শ্রেষ্ঠ আসনে রয়েছে। আর সেখানটায় ম্যাচ খেলতে নামার আগে কিন্তু মোহনবাগান সভাপতি আবহাওয়াটাকে যেন আরো গরম করে দিলেন। কি বললেন তিনি? মোহনবাগান সভাপতি আতাতের গন্ধ দেখছেন তো তিনি সরাসরি অভিযোগ করছেন রেফারি খেলাবে ইস্ট বেঙ্গলের হয়ে।
মানে 13 জনের বিরুদ্ধে খেলতে হবে মোহনবাগানকে। সরাসরি বিস্ফোরক অভিযোগ আনছেন মোহনবাগান কোচ। আর এই শুনে ইস্টবেঙ্গলের শীর্ষকর্তা দেবব্রত সরকার কি চুপ থাকবেন? একদমই না, পাল্টা দিলেন ইস্টবেঙ্গল কর্তা দেবব্রত সরকারও। একদম ছোট্ট কথায় কিন্তু তিনি অতীত স্মরণ করিয়ে দিলেন মোহনবাগান সভাপতিকে। কি বললেন দুই দলের কর্তা, প্রথমে সেটা শুনে। আমরা এত কিছু করলাম, গ্রুপ চ্যাম্পিয়ন হলাম, বাইরে খেলতে গেলাম, তারপরে কালকে আমরা আওয়ে টিম। এটাই প্রমাণ করলো যে ওরা যে এই টুর্নামেন্ট কমিটির আশীর্বাদ জন্য টিম, সেটা প্রমাণ করলো যে আমাদেরকে আওয়ে টিম করে দিল। আজকে আমরা জিতে আনলাম। আইএসএল টিম এই ডুরান্ডে 4টে টিম খেলেছে, আইএসএল ক্লাব 4টে টিম খেলেছে, মোহনবাগান, ইস্টবেঙ্গল, জামশেদপুর আর নর্থ ইস্ট। আমরা 3টের সঙ্গে খেলেছি, 3টের সঙ্গে খেলা, 4টে খেলতে পারবো, নিজের সঙ্গে নিয়ে খেলতে পারবো না, আমরা 3টের সঙ্গে খেলেছি। আর দিল্লি ওটা আইএসএল টিম নয়, হ্যাঁ, অর্ধেক প্লেয়ার আইএসএল এর প্লেয়ার ছিল। আর তোমার ছিল তোমার, আমরা এখানে জিতেছি, গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছি, তারপর আমাদেরকে বাইরে খেলতে পাঠিয়েছে। আমি বলেছিলাম ওখান থেকে আমরা জিতে আসবো, জিতে এসেছি, এখন এখানে আমাদের আওয়ে টিম খেলে। তো সেটা কার আশীর্বাদ ধন্য টিম, সেটা আমরা এখানেই পুরোপুরি বাড়তি সুবিধা হচ্ছে, পুরোপুরি বাড়তি সুবিধা হচ্ছে, পুরোপুরি বাড়তি সুবিধা হচ্ছে। মানে এটা নিয়ে কোনো প্রশ্নচিহ্ন থাকতে পারে না। ওরা যেসব পেনাল্টি ওদের বিরুদ্ধে দেওয়া হয়নি, সেটা অবিশ্বাস্য, অবিশ্বাস্য। মানে আমার মনে হয়, আমি সেদিন বলেছিলাম রেফারি লজ্জা পাবে, এবং কালকেও আমরা এক্সপেক্ট করছি যে রেফারি ওদের হয়েই খেলাবে। এটা আমরা ধরে নিয়ে আমরা প্লেয়ারদেরও তাই বলছি, মানসিকতা তৈরি করতে, যে আমরা 13 জনের বিরুদ্ধে খেলছি। যে ইস্টবেঙ্গল বাড়তি সুবিধা পেয়ে ডুরান্ড ফাইনালে নামছে এবং রেফারি ইস্টবেঙ্গলের হয়ে খেলাবে, সেক্ষেত্রে মোহনবাগানকে অ্যাওয়ে খেলতে যেতে হচ্ছে এবং ফাইনালেও তারা অ্যাওয়ে টিম হিসেবে নামছে। মোহনবাগান সভাপতি উনি বলেছেন। হ্যাঁ, আমি ওকে বললাম এর উত্তরটা ওই দিন অতীতকে মাথায় রেখে। শুনলেন তো দুজনের কথা। তার মানে এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু এই যে কথার চালাচালি বা বলতে পারেন বাকযুদ্ধ, এটা কিন্তু ডার্বির মাহাত্ম্যকে আরো দ্বিগুণ করে দেয়, এটা বলা যেতে পারে। তবে হ্যাঁ, মোহনবাগান সভাপতি যেটা বলছেন, সেখানটায় যেরকম কিছু কিছু কথা তার যুক্তি কিন্তু আছে। যেমন কিছু পেনাল্টি দেখা গেছে, যে পেনাল্টি কিন্তু থেকে বঞ্চিত হয়েছে মোহনবাগান, ঠিক সেরকমই ইস্টবেঙ্গলের ক্ষেত্রেও কিন্তু পেনাল্টি দেওয়া হয়নি, এটাও আমরা দেখেছি। তবে এটা আমার মতে বলে এটা হচ্ছে হিউম্যান এরর ছাড়া, রেফারির কাছে হিউম্যান এরর ছাড়া আর কিছুই নয়। জেনে শুনে কেউ ওরকম ভাবে কাউকে টেনে খেলাবে, এটা মনে হয় না এরকম বড় পর্যায়ের খেলায় হতে পারে। পাড়ার ফুটবলের ক্ষেত্রে হতে পারে, এটা কি এরকম বড় ম্যাচ এবং ডার্বির মতো ম্যাচে হতে পারে জানি না। তবে আতাতের গন্ধ এবং সরাসরি অভিযোগ যখন করছেন দেবাশিস দত্ত, তখন পাল্টাও ছাড়ছেন না কিন্তু ইস্টবেঙ্গল কর্তা দেবব্রত সরকার। আসলে যে দল, মানে এটা অ্যাকচুয়ালি কি বলুন তো, এটা হচ্ছে প্রেশার ট্যাকটিক্স, মানে প্রেশার গেম, একে অন্যকে প্রেশারে ফেলা এবং সমর্থকদের কাছ থেকে একটুখানি নাম্বার নেওয়া এবং আবহাওয়া গরম করা এবং প্রচারে ভেসে থাকা। আর সেই কাজটাই কিন্তু করলেন মোহনবাগান সভাপতি একদিকে, উল্টো দিকে তার ছোট্ট পাল্টাও দিলেন ইস্টবেঙ্গল কর্তা, তিনিও সেই কাজটা করলেন। এবং দুজনকে আমরা সবসময় এটা দেখেছি, তা সে ম্যাচ যে কোনো ম্যাচে জিতুক, মোহনবাগান এসে ইস্টবেঙ্গলকে টিপ্পনি করে, ইস্টবেঙ্গল কর্তা এসে মোহনবাগানকে টিপ্পনি করে, এটা আমরা সবসময় হতে দেখি। আর এটাই হচ্ছে এই দুই প্রধানের চির দিনের, অর্থাৎ চিরশত্রু, তো তাদের ক্ষেত্রে এই লড়াইটা তো থাকবেই। আর এই কথার লড়াই যখন আছে, সেখানটায় কিন্তু মাথায় রাখতে হবে দেবাশিস দত্ত যে অভিযোগগুলো করছে, সেটা কি আদৌ ঠিক সত্যি? যদি সত্যি হয় তাহলে কিন্তু বিষয়টা খুব কিন্তু ঘোরতর অভিযোগ, সেটা কিন্তু দেখার বিষয়। তবে কে দেখবেন, এখানটাই পরীক্ষা কিন্তু ডার্বি ম্যাচের রেফারির। হ্যাঁ, এগুলো হয়তো তিনি শুনতে পারবেন না, জানতে পারবেন না। যদি বাঙালি রেফারি হতো তাহলে তার কানে পৌঁছাতো, তিনি চাপে পড়ে যেতেন। তবে ডার্বি ম্যাচ ইটসেলফ খেলানোটা একটা চাপ থাকে, বড় চাপ থাকে, তার মধ্যে
ফুল হাউস যুবভারতী ক্রীড়াঙ্গন থাকবে, সেখানে তো চাপটা আরো বেশি থাকবে। তবে এটাও ঠিক, আমার মনে হয় না ডার্বিতে রেফারি কাউকে টেনে খেলাবে। তবে যদি খেলায়, দেবাশিস দত্তের কথা যদি সত্যি হয়, সেটা তো ম্যাচ দেখলেই আমরা বুঝতে পারবো। আর বাকিটা যেভাবে তিনি দাবি করছেন যে আয়োজক অর্থাৎ আর্মি টেনে খেলাচ্ছে ইস্ট বেঙ্গলকে এবং আর্মি নাকি ইস্ট বেঙ্গলকে সুবিধা পাইয়ে দিচ্ছে, সেটা কতটা ঠিক কতটা ভুল এটা আপনারাই বিচার করুন। কারণ এটা বলাটা অ্যাকচুয়ালি এই যে গরম আবহাওয়া, সেই আবহাওয়াটার উত্তাপটাকে আরেকটু বাড়িয়ে দেওয়া, অন্তত ডার্বির আগে। এখনকার মতো এই পর্যন্তই, নমস্কার।